সন্ধ্যা মাটির কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি হাসিবুর রহমান। আজ মাটির কথা অনুষ্ঠানে আপনাদের নতুন কোনো গল্প শোনাবো না, শোনাবো হঠাৎ চেনা ওঠা মানুষের গল্প। কিছুদিন আগে দেশের এবং রাজ্যের বিভিন্ন পত্রপত্রিকায়, টিভি চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া যার কথা ভাইরাল হয়েছিল, দাদাগিরি অনুষ্ঠানে বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু করার গল্প শুনিয়েছেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে 50তম এপিসোডে তার যুদ্ধ জয়ের গল্প শুনিয়েছেন। আমার কথা শুনে হয়তো আপনারা মনে করছেন কে সেই ব্যক্তি। সে অন্য কেউ নয়, দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত শহীদুল লস্কর। আসুন আপনাদের শোনাবো সেই শহীদুল লস্করের এবং তার স্ত্রীর যুদ্ধ জয়ের গল্প। এ এক লড়াকু দম্পতির গল্প, যারা গত 15 বছর যাবৎ সব প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে আসছেন। ইটের পর ইট জমিয়ে একটা হাসপাতাল তৈরি করেছেন। 2004 সাল এক ঝড় জলের রাতে সাইদুলের একমাত্র বোন মারুফা তীব্র বুকের যন্ত্রণায় ছটফট করতে থাকেন। অসুস্থ বোনকে নিয়ে ট্যাক্সি চালক দাদা চলে আসে শহর কলকাতায়। ঘুরতে থাকেন এই হসপিটাল থেকে ও হসপিটালের দরজায় দরজায়, মেলে না কোনো বেড। রাত তখন শেষ হয়ে গিয়েছে। মারুফা একটু একটু করে হারাচ্ছে প্রাণবায়ু। শেষ পর্যন্ত এক হসপিটালে বেড মিললেও ততক্ষণে সাইদুলের বোন পাড়ি দিয়েছে মৃত্যুর দেশে। সেদিন সদ্য বোন হারানো দাদা শপথ নিয়েছিলেন বিনা চিকিৎসায় তার গ্রামের আর কোনো বোনকে তিনি মরতে দেবেন না। নিজেকে উজাড় করে হলেও গ্রামেই গড়ে তুলবেন হাসপাতাল। তার এই শপথের সঙ্গী হিসেবে পেলেন স্ত্রী শামীমা লস্করকে। আপনি কি মোবাইল কিনতে চান? তাহলে আজই চলে আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রমজান মোবাইল সেন্টারে। বিস্তারিত জানতে কল করুন 7890311141 অথবা 7872118728। সাইদুল লস্কর পেশায় একজন ট্যাক্সি চালক এবং তার স্ত্রী শামীমা লস্কর কলকাতা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে পুন্ড্রি গ্রামে একটা হাসপাতাল গড়ে তোলার স্বপ্ন ভাগ করতে শুরু করেন। দুজনের অদম্য চেষ্টাতে গড়ে ওঠে হাসপাতালের ভিত। প্রাথমিকভাবে হাসপাতাল নির্মাণের জন্য 2 বিঘা জমি কিনতে সাইদুলের 3 লাখ টাকা দরকার ছিল, কিন্তু সে টাকা ছিল না সাইদুলের কাছে। তাই তার স্ত্রী শামীমা লস্কর নিজের সমস্ত অলংকার তুলে দেয় স্বামীর হাতে। সেগুলো বিক্রি করেই কেনা হয় হাসপাতালের জমি। শামীমার কথায়, আমি শুধু আমার গহনা দিয়েছি, কিন্তু আমার স্বামী এই হাসপাতালটি নির্মাণের জন্য যা যা প্রয়োজন তা সবই দিয়েছিলেন। তিনি তার 3টি ট্যাক্সি, সোনারপুরে কেনা একটি 4 কাঠা জমি বিক্রি করেছিলেন। বর্তমানে আমরা বারুইপুরে একটা ভাড়া বাড়িতে থাকি এবং তিনি অন্য ব্যক্তির ট্যাক্সি চালান। বর্তমানে পুন্ড্রি গ্রামে দাঁড়িয়ে আছে মারুফা স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন। যদিও হাসপাতালটি এখনও পুরোপুরি চালু হয়নি, কিন্তু এই দম্পতি একটি নেশামুক্তি কেন্দ্র এবং বিনামূল্যে ডিসপেন্সারি চালু করতে সফল হয়েছেন, যেখানে অভাবী মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। তাছাড়া একটি বহিরাগত রোগী বিভাগ কেন্দ্রেরও ব্যবস্থা করা হয়েছে, যেখানে গ্রামের লোকেরা সুলভে চিকিৎসা পেয়ে থাকেন। হাসপাতালের আউটডোরে চিকিৎসা করছেন 2020 সালে পদ্মশ্রীপ্রাপ্ত ডাক্তার অরুণোদয় মণ্ডল। তিনি সুন্দরবনে সুজন নামে একটি চিকিৎসা সংস্থা চালান। ইতিমধ্যে দেশ ও রাজ্যের হেভিওয়েট পার্সোনালিটির সঙ্গে পরিচিত হয়েছেন সাইদুল। তাই সাইদুলের হাসপাতালের উদ্বোধনে যে কোনো বিশেষ মুখী দেখা যাবে এমনটা আশা করাটা খুব একটা অসঙ্গত ছিল না। কিন্তু আপাদমস্তক মাটির মানুষ সাইদুল চাঁদ নয়, মাটিতেই বিশ্বাসী। হাসপাতালের উদ্বোধন করলেন তার এক পাতানো বোন। তখনও শুরু হয়নি সাইদুলের হাসপাতাল। ট্যাক্সি চালক সাইদুল তখন তার গাড়ির প্যাসেঞ্জারদের শোনাচ্ছেন তার হাসপাতাল গড়ার স্বপ্নের কথা। তার কথা শুনে যে যার সামর্থ্য মতোই তুলে দিত সাইদুলের হাতে। এভাবেই দেখা হয় একদিন এক প্যাসেঞ্জারের সঙ্গে। সকলের মতো তার কাছেও শোনায় সাইদুল তার হাসপাতালের কথা। সাইদুলের ডাকে সাড়া দেন সেই মমতাময়ী। তিনি বলেন তার মেয়ে সৃষ্টি ঘোষ এ মাসেই চাকরি পেয়েছে। তার মেয়ের প্রথম মাসের মাইনের টাকা তিনি তুলে দেন সাইদুলের হাতে। সেই থেকেই সৃষ্টি হয়ে ওঠে সাইদুলের বোন। সেই বোনের হাত দিয়েই উদ্বোধন হয় মারুফা স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আশা করা যায় খুব শীঘ্রই সাইদুলের ও তার স্ত্রী শামীমার লড়াইয়ের ফসল এই হাসপাতাল সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা পাবে, যার ফলে উপকৃত হবে কয়েকশো গ্রামবাসী। সাইদুল তো তার জীবনের সবটুকু সঞ্চয় দিয়েই ফেলেছেন হাসপাতাল গড়তে। এখনও বাকি বহু পথ। সেই পথে হেঁটে যেতে এবার দরকার সরকারি সাহায্য। সাইদুলের এই লড়াইয়ের কথা পৌঁছে গিয়েছে রাজ্য থেকে শুরু করে দেশ পর্যন্ত, তবুও মেলেনি কোনো সরকারি সাহায্য।
कोलकाता के कैब चालक सैदुल लस्कर की बहन की मृत्यु हो गई। उन्होंने अस्पताल बनाने की ठान ली। सैदुल ने अपने इस मिशन में घर के गहने बेचे, दान के जरिए रुपए इकट्ठे किए। उनकी कैब में सफर करने वाले कई यात्रियों ने दिल खोलकर दान दिया। एक इंजीनियर बेटी ने तो अपनी पहली सैलरी ही दे दी। इस तरह से रुपये जुटाकर 12 वर्षों के बाद आखिरकार सैदुल लस्कर ने जो भगीरथ प्रयास किया वो रंग लाया। और आज उन्हीं की इस कड़ी मेहनत के कारण, उन्हीं के संकल्प के कारण कलकत्ता के पास पुंदरी गांव में लगभग 30 बेड की क्षमता वाला अस्पताल बनकर तैयार है। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে গাল ভরা বক্তব্য শুনেই খুশি হতে হয়েছে শাহিদুলকে। মেলেনি কানাকড়ি। শাহিদুল এখনো হয়তো আশাতে। শাহিদুলের এই লড়াই প্রমাণ করে দিল জীবনে জেদটা থাকা দরকারি। সদিচ্ছা থাকলে পয়সা ঠিক জোগাড় হয়ে যায়। আমরা কথা বলে নেব সেই শহীদুল লস্করের সঙ্গে। এই হসপিটাল উদ্যোগ কেন নিয়েছিলেন তিনি, সেই কঠিন দিনের কথা আমরা শুনে নেব। দেখুন, এই কথাটা তো, এই হসপিটালটা তো আমার করার কথা ছিল না। এটা একটা মানে খুব সফট থেকে করা। কি সেই সবটা? সেটা হলো যে আমার একটা 18 বছরের বোন ছিল মারুফা। আমরা 5 ভাই 1 বোন। এই একটি মাত্র বোন, বড় আদরের বোন ছিল। প্রকৃতপক্ষে ওর যখন খুব শরীর খারাপ, আমি কলকাতার সমস্ত হসপিটালের দরজায় দরজায় ঘুরেছিলাম সারা রাত, কোথাও ভর্তি করাতে পারি। এটা খুব কঠিন রাত ছিল। সে রাতের কথা আজও মনে পড়ে। দুর্ভাগ্য যে এতগুলো হসপিটালে অ্যাডমিশন করাতে পারলাম না, এটাই আমার সবথেকে খুব আক্ষেপের ছিল। এবং সেই থেকেই আমার মনে একটা অদম্য জেদ চেপে বসেছিল। সেই জেদটা কি, যে যদি কোনোদিন সম্ভব হয় আমি এই গ্রামে, কারণ এই গ্রামে আমার জন্ম, আমার বোনের জন্ম, আমার বোন এই গ্রামেই মারা গেছে, তো এই গ্রামটাকেই আমি বেছে নিয়েছি। আমি অন্য জায়গায় করতে পারতাম, খোলা আকাশের নিচে আমি যেখানে খুশি করতে পারতাম, কিন্তু এই গ্রামকে বেছে নিয়েছি এই কারণে। এটাই যে আমার বোনকে তো আর ফিরে পাবো না, তাহলে আর কারোর বোন, ভাই, আরো মানুষ, আরো আত্মীয় স্বজন যাতে বিনা চিকিৎসায় মারা না যায়, তার পরিকল্পনা করে এই উদ্যোগ। কি খোয়াতে হয়েছিল? আর দুটো কথা ভেবেছিলাম, 1 আর 2 হচ্ছে কিছু আনিনি, কিছু নিয়ে যাব না। এই এমন পরিস্থিতিতে এমন একটা কর্মকাণ্ড, এমন একটা স্থাপত্য রেখে যাব যা আগামী দিনের মানুষ, আগামী প্রজন্মের মানুষ চিকিৎসা পাবে। কি খোয়াতে হয়েছিল? দেখুন, এই কাজ করতে গিয়ে প্রচুর প্রতিবন্ধকতা পার করে এই জায়গায় আসা। কারণ প্রথম এই জমি না হলে তো আমি করতে পারতাম না। এই জমি কিনতে গিয়ে আমায় খুব বেগ পেতে হয়েছে, কারণ এই জন্য আমার 3টে ট্যাক্সি বিক্রি করতে হয়েছে। আমার মিসেস তার সমস্ত গহনা আমার হাতে তুলে দিয়েছে, সেটাও আমাদের বিক্রি করতে হয়েছে। কিছু LIC করা ছিল আমার মিসেসের, আমার সেগুলোও সব ভাঙিয়েছি। মানে এবং একটা স্বপ্ন ছিল, একটা ছোট বাড়ি করব, তার জন্য একটা গাড়ি চালাতে চালাতে একটু একটু করে তিল করে একটু খুব অল্প দামে একটা জমিও কিনে রেখেছিলাম। পরবর্তীকালে সেটা বেশ অনেকটা দামে বিক্রি করেছিলাম। এই সব মিলিয়ে মানে নিজে মানে রক্তবিন্দু দিয়ে গড়া এটা, এক কথায়। কেমন লাগছে এখন তৈরি করার পরে আপনার? দেখুন, আমি যে উদ্দেশ্যে তৈরি করেছি সেই উদ্দেশ্য আজ বাস্তবায়িত পথে। দেখতে পাচ্ছেন যে এত পেশেন্ট আসছে বিভিন্ন দূর দূরান্ত থেকে, তাদেরকে এই যে ওষুধ দিতে পারছে, ওষুধ দিয়ে পরিষেবা দেবো, এটা তো আমি কোনোদিন ভাবিনি। কাজ করতে করতে দেখছি যে প্রত্যন্ত গ্রাম থেকে বহু মানুষ আসছে যারা ওষুধ কিনে কিনে ফেড আপ হয়ে গেছে। আমি এইটা লাভের জন্য করিনি। মানুষ উপকৃত হোক, যারা নিডি পারসেন, যারা ওষুধ কিনতে পারছে না, তারাই তো আসছে এই হসপিটালে। তাদেরকে এই ওষুধ দিয়ে আজকে খুব ভালো লাগছে যে অন্তত 2টো হলেও 4টে হলেও মানুষকে আমরা ওষুধ পরিষেবাটা দিতে পারছি। ওষুধের দাম কত এখন? মানুষ তো নিঃস্ব হয়ে যাচ্ছে ওষুধ কিনতে গিয়ে। আর নিশ্চিতভাবে আপনারা জানেন, আপনাদের অভিজ্ঞতা আছে, যে সমস্ত হসপিটাল আছে, বেসরকারি হসপিটাল, সেখানে এইসব মানুষ কোথায় যাবে?
তো আপনি তো কিভাবে সংগ্রহ করেছেন ট্যাক্সি ড্রাইভার হয়ে, যে আপনি কিভাবে কালেকশনটা করতেন? হ্যাঁ, এইটাই একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। এটা একটা রিসার্চ করার ব্যাপার আছে, কারণ খুব চিন্তা ভাবনার ব্যাপার আছে। আমি যখন জমি নিয়ে শুরু করলাম ইত্যাদি সব বিক্রি করে, তারপরে ভাবলাম যে আমি তো নিঃস্ব হয়ে গেলাম, তাহলে হসপিটাল করা তো ছেলে গেল না। হ্যাঁ, হয়তো আবেগের বশে বলেছিলাম, কিন্তু এই আবেগ দিয়ে তো আর হসপিটাল করা যাবে না। তাহলে আমার অর্থের দরকার। অর্থটা কিভাবে সংগ্রহ করব? যখন আমি ভাবলাম যে আমার ট্যাক্সিতে সারাদিন বহু মানুষ, বহু যাত্রী চড়েন, আমার একদিন রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করলাম যে আমি প্রত্যেকটা যাত্রীর কাছে যদি অ্যাপ্রোচ করি, আমার ভাবনার কথা তুলে ধরি, তাহলে আমার প্রতিদিন বহু মানুষের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে, আলাপ পরিচয় হচ্ছে। তাহলে আমার ভাবনাটাকে যদি শেয়ার করি, প্রথম আমি সার্ভে করলাম যে আমি এইরকমভাবে প্রত্যেকটা প্যাসেঞ্জারের কাছে সার্ভে করতে থাকলাম। কেউ বিশ্বাস করেছিল, কেউ বিশ্বাস করেনি যে আমি একটা ট্যাক্সি ড্রাইভার হয়ে ট্যাক্সি চালিয়ে হসপিটাল করব। যারা বিশ্বাস করেছে তারা আমাকে 100 টাকা, 200 টাকা, 50 টাকা, 10 টাকা পর্যন্ত দিয়ে সাহায্য করেছে। পরবর্তী সময় যখন আরও একটু সত্যি কথা বলতে যে প্রচার হয়েছে মিডিয়ার মারফতে, যারা জেনেছে তারা দেখছেন যে সত্যি তো আমরা যে 100 টাকা দিয়েছিলাম সেটা সঠিক ইউটিলাইজ হয়েছে। সত্যি তো ছেলেটা ট্যাক্সি চালাতে পারে, কিন্তু তার যে অ্যাম্বিশন, সে অ্যাম্বিশন পূরণ হচ্ছে। এবং আমি প্রত্যেকটা প্যাসেঞ্জারের কাছে অ্যাপিল করতাম যে আপনারা নিজে চোখে এসে দেখে কিভাবে ব্যবহার করতেন। দেখুন, আমি ভেবেছিলাম যে খুব কঠিন পরিস্থিতিতে কিন্তু এই কালেকশনটা করেছি। কীরকম? যে সময় ট্যাক্সি ড্রাইভারদের দুর্ব্যবহার করতো, মানুষের সঙ্গে রিফিউজ করতো এবং যাত্রীদের থেকে ভাড়া বেশি চাইতো এবং কমভাবে যেত না, সেই সময় আমার এই কঠিন কাজটা আমি ভাবলাম যে আমি যদি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি, সেটুকুই কিন্তু থেকে যাবে। যখন সমস্ত জায়গাটা ব্লক হয়ে আসছে, মানুষ প্যাসেঞ্জাররা বিতৃষ্ণা ট্যাক্সি চালকদের উপর, সেই সময় আমি প্রত্যেকটা প্যাসেঞ্জারের সঙ্গে খুব ভালো ব্যবহার করতাম। কীরকম? যেমন আমি রিফিউজ করতাম না। কোনো রিফিউজ করতো অন্য ট্যাক্সি আমার গাড়িতে যখন উঠতো, আমি তখন তাদের গুড মর্নিং বলতাম, গুড আফটারনুন বলতাম, গুড ইভিনিং বলতাম। তারা ট্যাক্সিতে উঠে খুব প্লিজড হয়ে যেত। তখনই তারা জানতে চাইতো সম্বন্ধে। আমি তখনই গল্প করতাম, ট্যাক্সি দরজাটা খুলে দিতাম, আমি জিজ্ঞেস করতাম না প্যাসেঞ্জার কোথায় যাবে। ওঠার পরে তারপরে তিনি যেখানে যাবেন আমি গন্তব্যস্থলে পৌঁছে দিতাম। এটা মানুষকে আকৃষ্ট করত এবং তাই সেই কঠিন সময়ের মধ্যে তারা ভাড়াও দিত এবং আমাকে উল্টে ডোনেশন হতো। আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে যেত। এক্স্যাক্ট। মানে আর আমার ভাবনাটা ছিল এরকম, যদি কোনো ট্যাক্সি প্যাসেঞ্জার, কোনো যাত্রী 100 টাকা দেয়, তাহলে আমার 10টা ইট হবে। আর যদি সারাদিনে আমি 10টা প্যাসেঞ্জারকে আমি মোটিভেট করতে পারি, আমার ভাবনাটাকে আমি বোঝাতে পারি, তাহলে 10টা প্যাসেঞ্জার যদি 100 টাকা করে দেয়, তাহলে আমার 100টা ইট হবে, তাহলে আমি পারবো। এই কনফিডেন্ট আমার মধ্যে ছিল। আর সেটা পরবর্তী সময় আমার ভাবনাটা ছাপিয়ে চলে গেছিল। সে 100 টাকার মধ্যে আর সীমাবদ্ধ ছিল না, আরও মানুষ বেশি বেশি করে ডোনেশন দিয়েছে এবং যে একবার দিয়েছে সে আবার আমাকে বাড়িতে ডেকেও ডোনেশন দিয়েছে, এখনও দেয়। আর তার জন্যই আমি এই হসপিটাল চালাতে পারছি, সরকারি সাহায্য ছাড়া। কি বলবেন প্যাসেঞ্জারদের এখন এই সময়? প্যাসেঞ্জার তো আমার কাছে লক্ষ্মী, এর পরে আগামী দিনে আপনার কি করার ইচ্ছা আছে? আগামী দিনে আমি যে জায়গাটা নিয়েছি, যতটা জায়গা আছে, 2 বিঘা জায়গা আছে এবং এটার মধ্যে একটা ল্যাবরেটরি করার আছে, মানে ডায়াগনোসিস সেন্টার করার আছে, যাতে এখানে সব পরিষেবাটা মানুষ পায়। এখন আমাদের এই ধরুন কারো রক্ত পরীক্ষা, কারো সুগার পরীক্ষা ইত্যাদি থাইরয়েড পরীক্ষা আমাদের এখান থেকে নিয়ে ব্যবস্থাটা আছে, কিন্তু অন্য জায়গা থেকে পরীক্ষা করিয়ে আনতে হচ্ছে। সেটা আমার এই প্রেমিসিসের মধ্যে সমস্ত পরিকল্পনার ব্যবস্থা রয়েছে। অত্যন্ত গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান শহীদুল লস্কর, তার স্ত্রী, আমি যেটা দেখলাম যে এই হসপিটালে, এই মারুফিয়া মেমোরিয়াল হসপিটালে যেভাবে সহযোগিতা করছেন, কখনো ডাক্তারবাবুদের চা করে দিচ্ছেন, কখনো পেশেন্টদের সঙ্গে কথা বলছেন, কখনো কোন মেডিসিন কাকে দিতে হবে সেই সহযোগিতা করছেন, কোন পেশেন্ট আসছে তার নাম লেখাচ্ছেন, যেভাবে শুরু করেছেন। আমি শহীদুল লস্করের স্ত্রীর কাছ থেকে সেই রাতের কথা বা আজকের দিনের অনুভূতির কথা আমি শুনে নেব। সেই যে রাত আপনার ননদ পরলোক গমন করেছিল বিনা চিকিৎসা, সে বিষয়ে একটু বলবেন।
আমার ননদ, প্রথমে আমি বলি এই আমার ননদ নয়, সে আমার বোন। কারণ আমি তাকে বোনের চোখেই দেখেছি এবং বোনের মতোই তাকে স্নেহ করেছি, ভালোবেসেছি। এবং সে আমার কাছ থেকে যেদিন চিরবিদায় নিয়েছে, আমার খুব কষ্ট হয়েছে। সন্তান যেমন একজন গার্জেনের কাছ থেকে, অভিভাবকের কাছ থেকে চলে গেলে যে কষ্ট হয়, সেই কষ্টটা আজও আমি তার জন্য পাই। তা সেই জন্য সে চলে গেছে, আমি তার কষ্ট কিছুটা ভোলার জন্য মানুষের কাছে এটাই করেছি যে এই গ্রামে বহু গরিব মানুষ আছে, যেটা আমরা প্রত্যক্ষভাবে দেখেছি। এবং তারা একটু ওষুধের জন্য, একটু ডাক্তার দেখার জন্য যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা নিজের চোখে দেখে অনুভব করে এই সিদ্ধান্তটা নিয়েছি যে আমরা মানুষের পাশে যেন একটু দাঁড়াতে পারি। আমাদের দ্বারা যেন দুটো মানুষ হলেও উপকৃত হতে পারে, তাদেরকে একটু যেন আমরা সেবা করতে পারি, তাদেরকে একটু ওষুধ দিয়ে চিকিৎসা করে সেবা করতে। আমি এবং আমার হাজব্যান্ড দুজনে এই ব্রত নিয়েছি যে আমরা মানুষের পাশে একটু দাঁড়াবো। সেইভাবেই আজকে কি ঘটেছিল সেই রাতে? হ্যাঁ, ঘটেছিল তার বুকে প্রথমত তার একটা ম্যালেরিয়া জ্বর প্রথম শুরু হয়। তারপর থেকে তার বুকে যন্ত্রণা, বিভিন্নভাবে প্রাথমিকভাবে আমরা চিকিৎসা করতে পেরেছি। আমরা প্রপারলি চিকিৎসা করতে পারিনি, কারণ সত্যি আমাদের অর্থের অভাব, সেই বলতে পারেন। এবং সেই সময় আমরা অর্থের জন্য আমরা বড় বড় হসপিটালাইজ হতে পারিনি। তা সেই হতে ওষুধ দোকান থেকে ওষুধ কিনে আমরা যেভাবে খাইয়েছি, খেতে খেতে একদিন চরম পর্যায়ে দাঁড়িয়ে গেল অসুখটা। এবং শেষ পর্যায়ে গিয়ে দেখলাম আর আমাদের বাঁচানোর মতো অবস্থা নেই, তাই তাকে বিদায় দিলাম। এইভাবেই এই যে দেখছি যে আপনার একের পর এক 3 তালা আপনার করেছেন এত বড় একটা জায়গায়, এই সরকারটা কীভাবে আপনার স্বামী তো একজন ড্রাইভার, ট্যাক্সি চালক, অবশ্যই। তো এই কিভাবে করলেন এটা? হ্যাঁ, কিভাবে সম্ভব হয়েছে আপনার? সম্ভব হয়েছে বলতে আমরা সে সময়, ও যখন আমাদের বিয়ের আগে ওর একটা স্বপ্ন ছিল একটা বাড়ি করার জন্য। সেই বাড়ি করার স্বপ্ন থেকে ও ট্যাক্সি চালিয়ে একটু জায়গা কিনে রেখেছিল। সেই জায়গাটা আমরা বিক্রি করেছি। এবং আমার একটি মাত্র সন্তান, সেই সন্তানের জন্য 2 পয়সা রাখার জন্য একটা ছোট এলআইসি করেছিলাম। সেই এলআইসি ভাঙিয়েছি। আমার গহনা কিছু ছিল, সেই বেশ কিছু আমার গহনা আমার বাপের বাড়ি গিয়েছিল, সেই গহনাটা আমি ওর হাতে তুলে দিয়েছি। এবং ও যে ট্যাক্সি কিনেছিল, সেই ট্যাক্সিও আমরা বিক্রি করেছি। এবং এইগুলো বিক্রি করে আমরা এই অর্থ এক জায়গায় করে এই হসপিটাল দাঁড় করিয়েছি এবং এই জায়গা কেনা এই করা। এবং তার পরে আমাদের সঙ্গে বহু মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছেন এটাকে আরও বড় করে তোলার জন্য। এইভাবেই আমরা বড় করেছি। ট্যাক্সি চালক শহীদুল লস্কর তার বোনের স্মৃতির উদ্দেশ্যে যে হসপিটাল করেছেন, মারুফা মেমোরিয়াল হসপিটাল, সেই হসপিটালের আমরা একজন চিকিৎসককে পেয়েছি। আমরা সরাসরি তার সঙ্গেই কথা বলে নেব। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসের শুভক্ষণে এই মারুফা মেমোরিয়াল হসপিটালের আউটডোর আমরা চালু করি। 7ই এপ্রিল থেকে আমি প্রতি সপ্তাহে বুধবার করে এখানে রোগীপত্র দেখি। আপনি কোথা থেকে আসেন? আমি সাধারণত কলকাতা থেকে আসি। কলকাতা বাঙ্গুর এভিনিউ, লেকটাউন বাঙ্গুর এভিনিউ, সেখানে আমার বাড়ি। সেখান থেকে সকালে 7:30, 8টা, পৌনে 8টার মধ্যে এখানে পৌঁছে যাই। তারপর পেশেন্ট দেখা শুরু হয়, বেলা 1টা পর্যন্ত পেশেন্ট দেখে তারপর আমার বাড়ি। আপনি তো একজন পদ্মশ্রী সম্মান পেয়েছেন, তো আপনি পদ্মশ্রী সম্মান পেয়ে এই যে প্রত্যন্ত গ্রামে কেন ছুটে আসেন? এখন পদ্মশ্রী সম্মান তো একটা কাজের স্বীকৃতি। আমি পেশায় ডাক্তার ঠিকই, কিন্তু বিগত প্রায় 21 বছর ধরে সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রামে সাহেবখালী অঞ্চলে, সেখানে আমি একটি চ্যারিটেবল স্বাস্থ্য সংস্থা চালাই। তার নাম হচ্ছে সুজন। শহীদুল লস্করের যে স্বপ্ন, সেটা তো আমরা দেখলাম যে তার কমপ্লিট একটা বিল্ডিং তৈরি করেছে, সেখানে পেশেন্ট একটু দেখছেন। বা আগামী দিনে আপনার কী চিন্তা ভাবনা আছে এখানে আপনার সঙ্গে? আমরা চেষ্টা করব যাতে এই বহির্বিভাগের স্বাস্থ্য পরিষেবাটা আরও ইন্টেন্সিফাইড হয়, অর্থাৎ সপ্তাহে যাতে 7 দিন চালু থাকে। আমরা অন্তর্বিভাগটা চালু করার পরিকল্পনা এই মুহূর্তে আমরা করছি না, তার কারণ অন্তর্বিভাগ চালু করতে গেলে অনেক সমস্যা আছে, ডাক্তার পাওয়া, নার্সিং স্টাফ পাওয়া এবং নানান রকম অসুবিধা, সরকারি বিধিনিষেধ এসব নিয়ে আমাদের কাজ করতে হয়। কিন্তু বহির্বিভাগ চালাতে আমাদের সেই সমস্ত ঝামেলা ঝক্কি পোহাতে হয় না। শুধু তাই নয়, যদি কোনো পেশেন্ট তার অসুখের শুরুতেই সে চিকিৎসা পরিষেবাটা পেয়ে যায়, তাহলে তাকে হাসপাতালে ভর্তির হয়তো প্রয়োজন হয় না। সেই
চিন্তা ভাবনা থেকে আমরা চেষ্টা করব যাতে এই বহির্বিভাগটা সপ্তাহে 7 দিনই চালু থাকে। আপনি কি মোবাইল কিনতে চান? তাহলে আজই চলে আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রমজান মোবাইল সেন্টারে। রমজান মোবাইল সেন্টার নিয়ে এলো সহজ কিস্তিতে আপনাকে মোবাইল দেওয়ার সুবর্ণ সুযোগ। ওপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি, রেডমি এবং সমস্ত কোম্পানির মোবাইল বিক্রয় করা হয়। আমাদের ঠিকানা ঘুটিয়ারি শরীফ, মাজার রোড এবং ঘুটিয়ারি শরীফ রেলগেট, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 7890321141 অথবা 7872118728।